Hi Abhida, welcome to Film Companion Local. Thank you. Happy New Year. Happy New Year. তো আমি সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমি কালকে ট্রেলার দেখলাম আমার দারুণ লেগেছে পার্সোনালি। আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, একটা ডায়লগ আছে তোমার যে সেই সব গোয়েন্দাদেরকে গিয়ে বলুন যাদেরকে বাঙালি চর্বিতে চরণ বানিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা কোথাও গিয়ে সেলফ ক্রিটিসিজম হয়ে যাচ্ছে না যে আবির চ্যাটার্জি গিয়ে ব্যোমকেশ হিসাবে বাঙালি, একদম ব্যোমকেশ মানেই ফার্স্টে আবির চ্যাটার্জির মাথায় আসে লোকের, এই মুহূর্তে যারা বাঙালি অডিয়েন্স রয়েছে। সেখানে তুমি এই এত বড় একটা স্টেটমেন্ট দিচ্ছ, কোথাও সেলফ ক্রিটিসাইজ করছো নিজেকে, নিজের ছবিকে, তো তুমি কি আর ব্যোমকেশ করবে না এটা ঠিক করে নিয়েছো, তাই জন্য এরকম একটা ডিসিশন? দেখো, ব্যোমকেশ করবো কি করবো না সেটা নিয়ে আমি শুধু এটুকুই বলেছি, বাট আমি আগেও বলেছি, হয়তো তোমার সঙ্গে ইন্টারভিউতেও বলেছি, কারণ আমার মনে হয় ব্যোমকেশের আগে অন্য কোনো ছবির ইন্টারভিউর আগে আমি বলেছিলাম যে আমি একটু ছুটি চেয়েছিলাম, কারণ খুব ঘন ঘন হচ্ছিল। তো এখনো সেটা দিয়ে আমি স্টিক করেছি যে একটু সময় চাই, আমি নেভার বাট এক্ষুনি আমি একটু ছুটি চেয়েছি। বাট তুমি যে কথাটা বললে সেটা একদমই ঠিক। সেলফ ক্রিটিসিজম বলবো না, বাট সেলফ মক বলতে পারো তুমি, সেলফ ডেপ্রিকেটিং হিউমার যেটাকে বলে সেইটা বলতে পারো। আসলে পয়েন্টটা হচ্ছে যে দীপক চ্যাটার্জি যে কোয়েশ্চেন্সগুলো করছে বা দীপকের যে অনুভূতিগুলো, কোথাও গিয়ে আমি সেটার সঙ্গে নিজেও মিল পেয়েছি, আমারও ওরকম বেশ কিছু কোয়েশ্চেন্স আছে। তো আমার মনে হয় দেবালয়ে যে প্রশ্নগুলো তুলে আনতে চেয়েছে সেটা কোথাও গিয়ে আমরা আমাদের বুঝি, কারণ আমরা তো এর বাইরে নই, আমরাও এটার মধ্যেই, আমরাও বাঙালি, আমরাও বাংলা ছবির দর্শক, আমরা বাংলা ছবি বানাচ্ছি বলে তো আমরা দেখছি না তা, বা আমরাও বাংলা বইয়ের পাঠক। তো সেই জন্য এই কোয়েশ্চেনগুলো আমাদের নিজেদেরকেও করা। বাট আমার একটা মনে হয়েছিল যে যেহেতু তুমি বললে যে যেহেতু আমি ব্যোমকেশ করেছি এবং সত্যি তো মানুষ এত ভালোবেসেছেন, সেই জন্য আমার পক্ষে ওটা বলাটা একটু সহজ হয়েছিল যে ঘুরে তো আমার কাছেই আসছে, অন্য কাউকে বললে তার একটু অফেন্ডেড হওয়ার চান্স থাকতো। আর আবিদা, আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করতে চাই যে আরও একটা ডায়লগ আমার যেটা খুব ভালো লেগেছে, যেটা সেলফ রেফারেন্সিয়াল, মানে ছবিটা খুব অ্যাওয়্যার যে এটার মধ্যে কিন্তু লজিক খুঁজে না ম্যাজিক খোঁজে, তার মধ্যে বেশি ম্যাজিক দেখাতে গিয়ে ট্র্যাজিক যেন না হয়ে যায়। তো এটা মানে আমার ইন্টারপ্রিটেশন এটা ছিল যে কোথাও গিয়ে এই যে অ্যাস্থেটিক্সটা, এই অনেকে দেখছি বলছে কি ভিএফএক্সটা একটু বেটার হতে পারতো, কিন্তু ওটা বুঝতে পারছে না যে ভিএফএক্সটা ইন্টেনশনালি ওরকম করা, বিকজ ইট ইজ অ্যাস্থেটিক কল, যে আমি পাল্পের ওই জনরাটাকে বোঝাবার জন্য ওই ফিলটা, গোলাপ ফুল বেরিয়ে আসছে ওরকম ভাবে, সো ওই পুরো জিনিসটা বা কাল লাগিয়ে যে সিনটা। সো তোমার কি মনে হয় কোথাও গিয়ে দর্শক, মানে তোমরা যে ফ্রিকোয়েন্সিতে কথাটা বলবার চেষ্টা করছো সেটার সাথে কোথাও রিজোনেন্সটা হবে দর্শকের এই মুহূর্তে? হলে খুব ভালো হয়, কিন্তু দেখো একটা চান্স আছেই যে একটু অন্যরকম লাগার, কারণ এটা তো ভীষণই এক্সপেরিমেন্টাল একটা টেক, এবং এই সিনেমেটিক ল্যাঙ্গুয়েজে তো ছবি খুব বেশি বাংলায় এর আগে হয়েছে বলে আমার ধারণা নেই, কাজে সেটা একটা রিস্কি জোন। এবার তুমি যেটা বললে, ধরো ভিএফএক্সটা একটু বেটার হতে পারতো, এই যে এটা তো সাবজেক্টিভ, মানে ওটা তো ইচ্ছা করেই করা হয়েছে, হ্যাঁ, মানে তাহলেও মনে হতে পারে যে আরেকটু অন্যরকম হতে পারতো, সেটার কোনো শেষ নেই। বাট তুমি যেটা বলেছো সেটা খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন এগেন, যে মানুষ কি এটা নেবে। আমি প্রথম থেকেই বলেছিলাম ছবিটা যখন কমপ্লিট হয়ে যায়, আমাদের ডাবিং যখন চলছে, যে দুটো রিয়াকশন হতে পারে। এক হচ্ছে লোকে বললো আরে বাসে তো দেখিনি খুব ভালো, আর একটা হতে পারে আমাকে স্ট্রেট এসে তেরে গালাগাল দিয়ে বললো এত পাকামি করার কি প্রয়োজন ছিল। এই দুটো এক্সট্রিম রিয়াকশন হতে পারে, এর না মাঝামাঝি রিয়াকশন হবে না এই ছবিটা। আমার মনে হয় দেবালয়, হইচই স্টুডিওজ, আমরা সবাই এটা মোটামুটি রেডি যে এরকমই রিয়াকশন হবে, বাট একটু অন্যরকম তো কিছু হলো। তাতে দেখো প্রাথমিকভাবে একটা রেজিস্ট্যান্স আসাটাও স্বাভাবিক, আবার ওই সবাই বলতে বাহ এটা তো দেখিনি, দারুণ দেখি, সো লেটস সি। তো আবিদা, মানে আমি বলছি তুমি লাস্ট ইয়ার আমরা দেখি বক্স অফিসে তোমার পরপর সফল ছবি আছে, 3টে সফল ছবি তোমার, ফাটাফাটি রয়েছে, তারপরে রক্তবীজ, তারপরে কাবুলিওয়ালাও এখন খুব সাকসেসফুলি চলছে তোমার রয়েছে। তো সেখানে গিয়ে এই পরের বছরই স্টার্টিংয়ে তুমি একটা এরকম এক্সপেরিমেন্টাল ছবি নিয়ে আসো, তো এইটা মানে অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার একটা ক্রিয়েটিভ কল আছে, আর অ্যাট দ্য সেম টাইম তোমাকে তো একটা ভাবতে হচ্ছে যে প্ল্যান করতে হচ্ছে যে এর পরের ছবিটা কি করবো, সেটা কতটা ফিজেবল হচ্ছে, কিরকম ভাবে মার্কেট হবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেই পার্সপেক্টিভ দিয়ে সবকিছু ভেবে মানে এই যে একটা ডিসিশন নেওয়া, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল আর কি? চ্যালেঞ্জিং তো বটেই, তবে আমি সত্যি সৌভাগ্যবান মনে করি যে প্রযোজক পরিচালকরা আমাকে বিভিন্ন ধরনের চরিত্র যেরকম দিচ্ছে, বিভিন্ন ধরনের গল্পতেও, ধরো তুমি যে 3টে ছবির কথা বললে, 3টে ছবির গল্প একদম আলাদা, ফাটাফাটি, রক্তবীজ, কাবুলিওয়ালা, গল্পগুলো আলাদা। তো বিভিন্ন ধরনের গল্প বলার যে জার্নিটা, তাতেও আমাকে তারা একটা অংশ করছে। এবার এই বাদামি হায়নার ক্ষেত্রে এটা একদমই এক্সপেরিমেন্টাল টেক, এটা নিয়ে এরকম আগে ছবি হয়নি, এই দৃশ্যগল্প আগে তৈরি হয়নি, সেইটা আমায় খুব এক্সাইট করেছে। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে দেখি না করে, কারণ আমি তো অন্যরকম কিছু একটা করছি। ধরো যে স্টান্টসগুলো করছি, হ্যাঁ রক্তবীজেও স্টান্ট করেছি বা আগেও করেছি, এই স্টান্ট তো আগে করিনি। বা ধরো এই যে সংলাপগুলো বলছি, এই ধরনের সংলাপকে আমি আগে বলেছি, সো ওয়াই নট, অ্যাজ অ্যান অ্যাক্টর আই অলসো লুক ফরওয়ার্ড। আর একটা জিনিস সেটা হচ্ছে তুমি যেটা বলছো যে একটা ছবি কিভাবে প্লেসড হবে, কি করে তার বিপণন হবে,
সেক্ষেত্রে দেখো হইচই বা এসভিএফ তাদের যে নলেজ, মার্কেট নলেজ বা অডিয়েন্স পালস বোঝার যে ক্ষমতা, সেইটা নিয়ে আমার কনফিডেন্স ছিল, আছে। তো সেই দিক থেকে আমি কিন্তু বলতে পারো সেই দিক দিয়ে আমি কোনো রিস্ক নিইনি, কারণ সেই দিক থেকে আমি জানি যে দে উইল ডু দেয়ার জব, এবং ওরা খুব যত্ন করে যে কোনো কাজ, সেটা ওয়েবের হোক বা ফিল্মের ক্ষেত্রে হোক, ওরা খুব যত্ন করে সেটা দর্শকদের কাছে নিয়ে আসে। সেই দিক দিয়ে রিস্ক নিই, তবে হ্যাঁ কন্টেন্টের দিক দিয়ে, এক্সপ্রেশনের দিক দিয়ে ডেফিনেটলি রিস্ক। মানে আরেকটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, যদি ধরো এই সেম কন্টেন্টটা ধরো দেবালয় ভট্টাচার্য যদি তোমাকে অ্যাপ্রোচ করছে বা অন্য কোনো নতুন ডিরেক্টর অ্যাপ্রোচ করছে, বাট যদি এটা এসবিএস এর বাইরে হতো, তাহলে কি তুমি রিস্কটা নিতে? হয়তো মানে এসবিএফ ব্যাপারে হয়তো একটা দুটো হাউস হলে আই নো যে দে উইল টেক কেয়ার অফ দ্য প্রজেক্ট, কারণ তারা সন্তান স্নেহে প্রজেক্টকে তৈরি করবেন এবং করবেন। বাট বাকি একদম নতুন বা সেরকম, মানে যেহেতু আমি মোটামুটি সবার সাথেই কাজ করি, আই হ্যাভ আ ফেয়ার আইডিয়া যে কারা কিভাবে কাজ করছেন। তো সেইটা হ্যাঁ, সেটা ডেফিনেটলি আমার একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অন্তরায় হতো। আর দেবালয় ভট্টাচার্যের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, আমি এটা কেন জিজ্ঞেস করছি, কারণ অনির্বাণ দা বহুবার কাজ করেছে। তো আমি অনির্বাণ দাকে যখন জিজ্ঞেস করেছিলাম, অনির্বাণ ভট্টাচার্যের কথা বলছি, বলছে যে দেবালয়ের কোনো প্রপার কোনো স্ক্রিপ্ট নেই, মানে বারবার চেঞ্জ হচ্ছে, ওখানে বসে কিছু লিখছে, কিছু করছে, ইম্প্রোভাইজ করছে। তো সেই প্রসেসটা মানে আমি যতদূর শুনেছি, আমি জানি না, আমি নট শিওর, মানে কারেক্ট মি ইফ আই এম রং, যে তুমি খুব গুছিয়ে একটা অর্গানাইজ ওয়েতে কাজ করতে পারো, দেবালয়দা সেখানে পুরোটাই মানে ওরকম ভাবে কাজ করে। তো সেই দুটো জায়গার জেল করলো কি করে? দেবালয়ের একটা ভিশন যেটা, সেটা আউট অফ দ্য বক্স, এটা তো মানতেই হবে, বারবারই সেটা করছে। অথচ দেখো ওর আগের যে কাজটা ইন্দুবালা, ওটা কিন্তু একটু অর্থোডক্স ফিল্ম, একটু অর্থোডক্স, হ্যাঁ ওখানে অনেক এক্সপেরিমেন্টেশনও করেছে, তার তুলনায় এটা স্বাদটা আলাদা। এবার যখন বিদায় ব্যোমকেশ আমি করি, তখন আমি তো বারবার জিজ্ঞেস করছিলাম, দেবালয় তুমি শিওর তুমি এটাই বানাবে, তুমি এটাই বানাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানেও ও খুব এক্সপেরিমেন্ট বা ওই যেটা তুমি বললে অন স্পট যে অ্যাডাপ্টেশন বা ইম্প্রোভাইজেশন করতো। সেখানে একটা অসুবিধা হতো আমাদের, যেহেতু প্রস্থেটিক মেকআপ আমার ছিল, ওটা নিয়ে না বেশি তোমাকে একদম ফিক্সড মতেই এগোতে হবে যে এই শটটা হবে, কারণ ওখানে মেকআপের ব্যাপার থাকতো। তো আমি সেই জন্য এই ছবির আগে যেন ওকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তুমি কিভাবে কোন বাউন্ডারিতে কাজ করছো, দেখো একটা ভাবনা। বাট হ্যাঁ, শুটিং এর সময় এরকম অনেক কিছু হয়েছে, এবং আমরা এমন অনেক জায়গায় শুটিং করেছি যেখানে বাংলা তো ছেড়ে দাও, কোনো শুটিং হয় না, সেখানে শুটিং এর ইকুইপমেন্ট নিয়ে যাওয়াই সমস্যা। এমন অনেক জায়গা আছে, সেগুলো তোমরা ছবিতেই দেখতে পাবে, এরকম অনেক লোকেশন আছে। সেখানে গিয়ে কলকাতার মধ্যে না, কলকাতার বাইরেও আছে, কলকাতার মধ্যেও অনেক জায়গা আছে, মানে সেখানে এমনি তুমি দাঁড়াতে পারছো না, সেখানে শুটিং হচ্ছে এরকম। এবং ওই গরম, ভয়ানক গরম, তার মধ্যে ওই ওভারকোট, টুপি, তারপরে বৃষ্টি শুরু হলো। দেখো শুটিং এর বৃষ্টি আর এমনি বৃষ্টি তো আলাদা, শুটিং এর বৃষ্টি তো কন্ট্রোল, আর আমাদের সেখানে স্টান্টস হচ্ছে, ব্লাস্ট হচ্ছে, সেখানে তো ইলেকট্রিফাইড হয়ে যাবে লোকে, তার জন্য আমাদের শুটিং একটু পিছিয়ে পিছিয়েও গেছে। তো আমি সত্যি বলছি, শুটিং এর সময় আমাদের খুব ঝগড়া হয়েছে, খুবই ঝগড়া হয়েছে, আমাদের মাঝখানে দুদিন কথাও বন্ধ ছিল। বাট তারপরে যেটা হলো, আমার মনে আছে শুটিং এর লাস্ট দুদিন আমরা গঙ্গার ধারে টেনে শুট করছিলাম, আমরা ভোরবেলার দিকে দুজনে যখন কথা বলেন, দেখো আমাদের এই ঝগড়া বা মনোমালিন্য, এটা তো আমাদের কোনো ইন্টারেস্ট নেই, এটা তো ক্রিয়েটিভ একটা কাজের জন্য হচ্ছে, হুইচ ইজ ওয়েলকাম। আমাদের মত মিলতে নাই পারে, আমাদের ভীষণ আলাদা হতে পারে, এন্ড অফ দ্য ডে আমরা চাই একটা ভালো কাজ, ভালো ছবি, এটা কোনো ব্যক্তিগত কিন্তু কোনো ঝামেলার জায়গা নেই। এবং এখন তুমি যে কোনো আমার ইন্টারভিউতে দেখবে আমি এটা বারবার বলছি যে নতুন যারা, তারা তো এক্সপেরিমেন্ট করবি, বাট যারা আমাদের মতো, আমাদের চেয়ে বড়, আমরা না কাজ করতে করতে উইথ এক্সপিরিয়েন্স, উইথ এজ, আমরা অনেক কিছু মেনে নিই, কেন হবে না ছেড়ে, এটা ভাবে হবে না ছেড়ে। দেবালয় সেটা না মেনে নেয় না, দেবালয় যে ভিশনটা আছে সেটা অ্যাবসার্ড বা খুব কঠিন, যেন ও লড়তে থাকে, ওই পাগলামি, ওই ক্রিয়েটিভ পাগলামিটার জন্য দেবালয় তুমি ভালো। আর আমি তুমি যেহেতু গোয়েন্দা প্লে করি, মানে সোনাদা কাইন্ড অফ একটা গোয়েন্দা, ব্যোমকেশ তো এত পপুলার, তো সেখানে মানে ধরো দীপক চ্যাটার্জি যখন প্লে করছো, মানে কিছু জিনিস কি এরকম হয় যে না ম্যানারিজমটা রিপিট হয়ে যাচ্ছে, বা মানে একটা হাঁটা, বডি ল্যাঙ্গুয়েজ বা কোথাও কি একটা হয়ে যাচ্ছে, তখন তুমি কনসিয়াসলি যে না এটা আমি করবো না, সেই প্রসেসটা অ্যাজ অ্যান অভিনেতা কি ছিল? একটা কনসিয়াসলি সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। দ্বিতীয়ত এটা পোশাক আশাকটা আলাদা হয়, এবং ওই আবার বলছি যে সিনেমেটিক ল্যাঙ্গুয়েজটাও আলাদা, ডাবিংটাও আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। আচ্ছা, বাট পয়েন্টটা হচ্ছে যে আমি আদৌ কতটা আলাদা করতে পারলাম সেটা কিন্তু দর্শকরা বলবে। আমি তো ভাবলাম আমি খুব আলাদা করছি, বাট আলটিমেটলি তো মানে যে ফিডব্যাক সেটা তো দর্শকরা দেবে। বাট যে কোয়েশ্চেনটা খুব কমন কোয়েশ্চেন, যে এতগুলো গোয়েন্দা আবার কেন, আমি ঠিক এই কোয়েশ্চেনটাই করতে চাই, যে এত মানুষ গোয়েন্দা গল্প দেখতে ভালোবাসেন কেন, বা এত থ্রিলার ফিল্ম লোকে ভালোবাসেন কেন দেখতে, আমিও জানতে চাই। আমি তো অনেকগুলো, আমারও খুব সাকসেসফুল ছবি আছে, তাও আমি জানতে চাই। সেখানে আরেকটা কোয়েশ্চেন, যে যদি সত্যি এত পছন্দ হয় গোয়েন্দাদের, তাহলে যে দীপক চ্যাটার্জি বা স্বপন কুমার এত পপুলার ছিল, তারা পপুলার কালচারে নেই কেন, বা তাদের বই আমাদের বুকশেলফে নেই কেন? হঠাৎ ওর বেলা আমরা এরকম একটু নাকশিটকে, বা তুমি যদি একটু বড়দের সঙ্গে কথা বলো, তারা বলবে আরে বাবা কি পড়তাম, চটি বই লুকিয়ে লুকিয়ে পড়তাম। লুকিয়ে কেন পড়তাম আমরা? আমাদের যদি এতই পছন্দ হতো,
তো অ্যাকচুয়ালি সেই কোয়েশ্চেনগুলো কিন্তু স্ক্রিপ্টেও আছে, সিনেমাতে হয়। আমি তো লাস্ট এই যে পাল্প ফিকশন জনরাটার মধ্যে তোমার পার্সোনালি যদি ইন্টারন্যাশনাল বলো বা ইন্ডিয়ার মধ্যে বলো কিছু মানে 3-4টে কাজ যদি বলো। ফিকশন সিনেমাটাই এমন একটা লেজেন্ডারি সিনেমা, ওটার বাইরে আছে অনেক, বাট ওটার বাইরে বেরোনোটা মুশকিল, ওটাই এত লেজেন্ডারি একটা ছবি। এবার এইখানেই না নস্টালজিয়ার পাশাপাশি ইউথ উইল প্লে আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। কারণ একটা জিনিস সবসময় আমরা দেখেছি, আমরাও যখন আরো ছোট ছিলাম আমরাও দেখেছি, ইউথ আর মাছ মোর ওপেন মাইন্ডেড। তারা অনেক রকম এক্সপেরিমেন্টেশন সহজে নেয়, যদি তাদের ভালো না লাগে সেটাও কিন্তু ওরা মুখের উপর বলে দেয়, হয়নি কিছু। সো এই যে ছবিটা, যারা স্বপন কুমার পড়েছেন, দীপক চ্যাটার্জি যারা পড়েছে, তাদের তো নস্টালজিয়া কাজ করবে। দেবালয় বলেছে যে আমরা নস্টালজিয়া কাতর, সত্যি তাই, আমিও তাই, আমিও বাঙালি, আমিও এর মধ্যেই আছি। যেই নস্টালজিয়ার একটা কোট হয়ে যায় আমরা খুব সেটা নিয়ে ভালোবাসি আর কি। তো যে ডিটেকটিভ বা যে লেখককে আমরা সরিয়ে রাখলাম, যেই নস্টালজিয়া হয়ে গেল আমাদের ভালো লাগছে। বাট যারা পড়েনি ইউথ, তারা তো ধরো এরকম তোমাদের মতো যারা বা তোমাদের ছোট যারা, তারা তো বিভিন্ন ভাষায় এসব দেখেছে পাল্প ফিকশন, তারা তাদের কাছে আমাদের ছবিটা কেমন লাগছে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্যই আমরা 12ই জানুয়ারির দিকে তাকিয়েছি যে তারা কিভাবে না, ধরো ট্রেলারটা তো আমি এমনি দেখে নিচ্ছি মোবাইলে, বাট ট্রেলার ভালো লাগা বা গান ভালো লাগার রিয়াকশনটা যদি আমরা হলে নিয়ে আসতে পারি, দেন আমাদের মনে হয় যে ঠিক আছে, তো চলো আমরা একটা রিস্ক নিয়েছিলাম, ওয়ার্থ ইট। সেই জন্যই আমি বলছি যে ইউথ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই ছবিটার জন্য। কারণ আমরা দেখো, আমরাও জানি, আমরাও এগুলো শুনছি বা দেখছি যে তারা বলে আমাদের জন্য কাজ হচ্ছে না, নতুন কিছু হচ্ছে না, সেই তো এক গল্প। তো তারা কি খুশি হলো এই কাজটা দেখে, সেইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি দ্য লাস্ট তোমার আপকামিং যদি কিছু প্রজেক্ট নিয়ে বলো যে কি কি আপকামিং। দেখো আপকামিং প্রজেক্ট একটা তো প্রথম দিনেই, বছরের প্রথম দিনে অ্যানাউন্সমেন্টটা হলো রাজের ছবিটা। ওটা একবার আগে কথা হয়েছিল, মাঝখানে কোভিড আসায় একটু মুশকিল হয়ে গেছিল। 10 বছর পরে তোমরা কোলাবরেট করছো? হ্যাঁ, কাঠমান্ডুর পরে। কাঠমান্ডু আমরা 2015-তে। হ্যাঁ 2015 এসেছিল, বাট আমরা শুট করেছিলাম 2014-তে। আচ্ছা, সো 2014-এ লাস্ট শুট করা আমার রাজের সাথে কাঠমান্ডু। আর শুভশ্রীর সঙ্গে আমি কোনো কাজ করিনি, ইভেন কোনো অ্যাডও করিনি, ফার্স্ট টাইম কাজ করবো। আর বুদ্ধদেব, এছাড়া দেখো আমার 3টে ছবি, মানে একটা ছবি হাফ রেডি, ইন দ্য সেন্স অনেকদার যে ছবিটা যত কাণ্ড কলকাতায়, ওটা পুজোতে আসছে। অ্যাকচুয়ালি ওটা পুজোয় আসার কথা নয়। আচ্ছা, এইটা আমি একটু ক্লারিফিকেশন তোমার মাধ্যমে একটু দিই। ওটা কিন্তু এখনো আলোচনা চলছে, ওটা কিন্তু পুজোয় আসার কথা নয়, আমাদের অন্য সময় আসার কথা ছিল। ওটা পোস্টারে হঠাৎ পুজো লেখা, এবং সেই নিয়ে আমাদের কিছু ইস্যুজও হয়েছিল, আমরা সেটা সর্ট আউট করার চেষ্টা করেছিলাম। পার্সোনালি আমি মনে করি না ওটা পুজোর ছবি, আমার মানে পুজোর মাহলের ছবি নয়। দেখি এখনো হাসানদা ফাইনাল করেনি, আমি রিকোয়েস্ট করেছি যে প্লিজ ওটা যেন পুজোয় না আসে, কারণ আমার মনে হচ্ছে যে পুজোয় আরেকটু অন্যরকম ছবি হলে ভালো। যতকাণ্ড কলকাতার শুটিং শেষ, ডাবিং এখনো বাকি আছে, বাট বাকি দুটো ছবি একদম কমপ্লিট। একটা অর্জুন দত্তের ছবি ডিপ ফ্রিজ, যেটা ইফিতে গেল। আর একটা ছবি অনেকদিন আগে শেষ করেছিলাম, পুতুল নাচের ইতিকথা, সুমন মুখোপাধ্যায়, সেটাও ইফিতে গেছে, বাট অন্য একটা ক্যাটাগরিতে। ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা হয় সেটা হচ্ছে খুব সিলেক্টেড কিছু অডিয়েন্স থাকে, ক্রিটিক্স, বিদেশি কিছু অডিয়েন্স অ্যান্ড ডিরেক্টার্স অ্যান্ড টেকনিক্যাল পিপল। তারা ছবিটা দেখে একটা তাদের ভার্ডিক্ট দেন যে এই ছবিটা টেকনিক্যালি আরো কিছু দরকার আছে কিনা। সো অল অফ দেম আর ভেরি হ্যাপি উইথ দ্য ফিল্ম, দে হ্যাভ গিভেন গো অ্যাহেড, বলেছে যে না আমাদের কোনো সাজেশন, ক্রিয়েটিভ কোনো সাজেশন নেই, সো ইউ ক্যান গো অ্যাহেড। সেইটা আমাদের কাছে খুব স্বস্তি খবর, না ছবিটা একটু মাঝখানে আটকে গেছে। এটা ছাড়া আরো কয়েকটা ছবির কথা চলছে, কিন্তু এখন তো জানো প্রোডাকশন হাউস তারাই অ্যানাউন্স করে, আমরা মাঝখানে ফাট করে বলে দিন, অনেক মিসকমিউনিকেশন হয়ে যায়। তো সেই জন্য আমি এখান থেকে একটা জাস্ট কোয়েশ্চেন তোমাকে করবো। আমার একটা খুব দারুণ ইন্টারেস্টিং জিনিস লাগলো তোমার এই আনসারটা থেকে। তুমি বললে যে আমি এটা মনে করছি যে পুজোর ছবি নয়, এটা আমি তাই জন্য রিকোয়েস্ট করি যে পুজোতে যেন না আসে। এই যে এটা খুব ভালো একটা ডিসিশন, হ্যাঁ, কারণ সব ছবি পুজোর ছবি নয়, অন্য সময় এলে বেটার ফাঁকা উইন্ডোতে ওয়ার্ড অফ মাউথে গ্রো করতে পারে। তো এই যে ডিসিশনসগুলো, মানে বম্বেতে আমরা যতটা স্টাডি করেছি, যেহেতু ফিল্ম কম্বিনেশন অ্যাসোসিয়েটেড, যে ওখানে একটা হিরোর একটা পুরো টিম থাকে, হু টেক্স অল দোজ কলস, তার পিআর থাকে, থাকে। তুমি এই যে ডিসিশনসগুলো নিচ্ছ, এখানে তো আমরা জানি যে এরকম কিছু নেই সেট আপ। এই যে মাইন্ড সেট আপ, উইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। এই যে স্ট্র্যাটেজিগুলো বানানো, যে হ্যাঁ কোন ছবিটাকে ওই কোথায় কোন টাইমে রিলিজ করবো, এটারও যে একটা ডিসিশনে ইনভলভ থাকা, মানে এই যে জিনিসটা, এটা মানে তুমি এমবিএ ব্যাকগ্রাউন্ডের বলে এটা করতে পারো। এমবিএ ব্যাকগ্রাউন্ড হয়তো হেল্প করে, বাট এটা দেখো আমি সত্যি আমি ডিসিশন মেকার নই, কারণ আমি না ছবির ডিরেক্টর, না আমি ছবির প্রডিউসার। আমি আমার ইনপুটটা দিতে পারি, আমি আমার সাজেশনটা দিতে পারি। অ্যান্ড এটাও আমি স্বীকার করবো যে আমার ডিরেক্টর বা প্রডিউসাররা তারা সেটা খুবই ওয়েলকাম করে, যে হ্যাঁ বলো কি মনে হচ্ছে। যেমন ধরো বাদামি হায়নার ক্ষেত্রে এটা কিন্তু একবার কথা হয়েছিল যে কালী পুজোর পরপর আসবে, কিন্তু তারপরে আমাদেরই মনে হয়েছিল যে না, এটা ওই সময়টা না এলেই হয়তো ভালো, কারণ সেই সময় বড় রিলিজ ছিল কিছু, এটা যদি আরেকটু পরে আসে। সেইভাবে আমার সবসময় মনে হচ্ছে ইটস আ মিউচুয়াল ডিসিশন। আমিও যে সব ব্যবসাপত্র বুঝি তা তো নয়, কারণ আমি নট আ প্রডিউসার, আমি নট ডিস্ট্রিবিউটার। সো আমি আমার সাজেশন দিতে পারি যে আমার মনে হচ্ছে এই সেন্টিমেন্টের ছবিটা এটা এই সময় এলে ভালো।
বাট দ্য ফাইনাল ডিসিশন উইল অলওয়েজ বি দ্য প্রডিউসার্স অর দ্য মেকার্স। আর সেই কারণেই বলা, আমি সেই কারণেই ওই সাজেশনটা দিয়েছিলাম। এখন বাকিটা দেখা যাবে। না মানে যদি এটা ভাই তুমি প্ল্যানিং করো মানে দ্যাট ইজ রিয়েলি গুড। না আমি চেষ্টা করি, তোমার সঙ্গে আমাদের আগের একটা ইন্টারভিউতে আমি চেষ্টা করি যে একটা হেলদি গ্যাপ যদি দুটো ছবির মধ্যে থাকে তাহলে ভালো হয়, খুব সুবিধা হয়। বাট দেখো সবসময় না ওটা সম্ভব নয় করা, কারণ অনেক রকম ফাইন্যান্সিয়াল ডিসিশন থাকে, অনেক সময় হল পাওয়ার একটা ব্যাপার থাকে। আর একটা কথা দেখো, এখন আমরা মোটামুটি বুঝতে পারছি ক্লিন রিলিজ এখন আর কিছু হবে না। আইদার বাংলা ছবির সাথেই বাংলা ছবিকে কম্পিট করতে হবে বা কোনো হিন্দি ছবির সাথে কম্পিট করতে হবে। এটা আমাদের মনে হয় এই মাইন্ডসেটটা এখন তৈরি করে নেওয়া খুব খুব সঠিক সময়। ইউ হ্যাভ টু কম্পিট। একদম ক্লিন রিলিজ, কোনো রিলিজ হচ্ছে না, এটা খুব রেয়ার। হয়ে যেতে পারে বাই চান্স একটা হয়তো হয়ে গেল, বাট হবে না। কারণ যে কোনো প্রডিউসার মেকারই তারা চাইবে একটা ফেস্টিভ সিজনে আনতে, কারণ সেই সময় এমনি লোকেরা হলে যাচ্ছে, হলমুখো হচ্ছে। এইখানেই দর্শকদের ভূমিকাটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি শুধুই ফেস্টিভ্যাল বা মানে ছুটি কেন্দ্র করে রিলিজ করতে আরম্ভ করি তাহলে না আরো ছোট হয়ে যাবে ব্যাপারটা। আমরা হিন্দি ছবির ক্ষেত্রে কিন্তু দেখেছি যে ফেস্টিভ্যাল ছাড়াও ছবি রিলিজ করছে, হ্যাঁ সেটা আফটার অল শাহরুখ খান করে দেখিয়েছে, হি ইজ এ বাদশা, হি ক্যান ডু ইট। বাট আমাদেরও আস্তে আস্তে চেষ্টা করে যেতে হবে যে ফেস্টিভ্যাল ছাড়াও ছবি একটু চলুক, তাহলে কি হবে ওই অত কম্পিটিশন হবে না। নয়তো সবাই চাইবে 10টা ছবি পুজোতে চলে আসার চেষ্টা করবে, 6টা ছবি ক্রিসমাসে চলে আসার চেষ্টা করবে, তখন নিজেদের মধ্যেই মারামারি লেগে যাবে। সেইটা যতটা অ্যাভয়েড করা যায়। আর আমি লাস্ট একটা জিনিস, তুমি হিন্দি কাজ করছো না একদম? আমার এই সেরকম যে খুব ইন্টারেস্টিং অফার আছে তা কিন্তু নয়, আমি তো এমনি খুঁতখুঁতে কাজের ব্যাপারে। আর যেহেতু হিন্দিটা আমার মাদার টাং নয়, এবং যখন আমি হিন্দিতে কাজ করতে গেছি আমি তখন এটা ফিল করেছি যে যদিও আমি ওখানে নতুন কাজ করছি, কিন্তু যারা টেকনিক্যাল পিপল, যারা মেকার্স বিহাইন্ড দ্য সিন যারা আছেন তারা এবং দর্শক, তারা কিন্তু জানেন যে আমি বাংলা থেকে আমার এই কাজের পরে গেছি। সো তাদের এক্সপেকটেশনটা কিন্তু আমার কাছে একজন ডেবিউটেন্ট হিসেবে নয়। সো আমাকেও আরো খুঁতখুঁতে হতে হবে। ইভেন অবরোধ 2-তে আমার যে পজিশনিং, আমারকে যেভাবে ওরা প্লেস করেছিল, তারপরে তো আমার মনে হয়েছে যে আমাকে আরো মাথা লাগিয়ে আরো মন দিয়েই চরিত্র বা প্রজেক্ট নিতে হবে। দুম করে একটা করে দিলাম, সেটা করে বোধহয় লাভ হবে। থ্যাংক ইউ সো মাচ আবিদা, খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ সো মাচ মানে এরকম একটা কন্টেন্টকে ব্যাক করার জন্য। কারণ তোমার একটা ফেস ভ্যালু আমি বলি একটু, মানে প্লিজ হইচই স্টুডিওস এবং দেবালয়কে আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি। কারণ দেখো আমরা এরকম নয় যে আশেপাশে কি ঘটছে বা আশেপাশের মানুষজন বা দর্শকরা কি বলছে আমরা জানি না, তা না, আমরাও জানি। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, ভুল ত্রুটি থাকবেই, হিট অ্যান্ড মিসেস হবেই, বাট আমরা চেষ্টা করছি। তো এই হইচই স্টুডিওতে দেখো এটা ফার্স্ট ফিল্ম, ওরা কিন্তু ওয়েবে নাও দে আর দ্য মার্কেট লিডার, সো দে নো। সেখান থেকে ওরাও কিন্তু একটু কমফোর্ট জোনের বাইরে যাচ্ছে, একটা হলে রিলিজ করছে, সেখানে একটা এক্সপেরিমেন্টালি এবং দেবালয়ের যে আউট অফ দ্য বক্স ভাবনা এটা ওরা ব্যাক করলো, তার জন্য থ্যাংক ইউ। বাট আমি সবসময় বলেছি যে মেকার্সদের যেরকম দায়িত্ব আছে, অডিয়েন্সেরও তো একটা দায়িত্ব, তাদেরকেও তো যেতে হবে। নয়তো আমি দেখো, আমি তো জোর করতে পারি না অডিয়েন্সকে, আমি তাদের কৌতূহলটা বাড়িয়ে দিতে পারি, ইন্টারেস্টটা বাড়িয়ে দিতে পারি। বাট 12 তারিখ থেকে বড় পর্দায় এলে যদি আপনাদের ভালো লাগে বা তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমরা অন্তত কোথাও গিয়ে একটা রিঅ্যাসুরেন্স পাবো যে হ্যাঁ একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটা ভালো লেগেছে, চলো আবার অন্য কিছু ভাবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।